আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তবে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। মাসুদ কামাল আছেন। কি আলোচনা করবো দর্শক? যেই একেবারে শিক্ষার্থী, আমাদের সন্তানের সমতুল্য, তাদের যেই আজকে আমি সংখ্যাটা বলতে পারবো না, উত্তরাতেই দেখলাম 4 থেকে 5 জন, তারপর মেরুল, বাড্ডা, ধানমন্ডি, সাভার সব মিলিয়ে আজকে এই এই এতগুলো জীবন মৃত্যুর হিসাব এখনো পুরোপুরি আসে নাই। 8 থেকে 10 জনের হিসাব ইতিমধ্যে গণমাধ্যমে এসছে, আরো হয়তো আসবে দর্শক। কিন্তু আমার কাছে প্রশ্ন, মাসুদ কামালের কাছেও একটু বলি, যে এই পরিস্থিতি কি ঠেকানো যেত না? আমরা গত আরো বোধহয় আমি 1 সপ্তাহ ধরে আপনিও আপনার আলোচনাও শুনেছি, খুব সহজ বিষয় ছিল। আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে কাছে টানা, এদেরকে কেন বিএনপির মতন করে আচরণটা করা হলো, যে বসবই না, তাদের সাথে কথাই বলবো না, এখানে জামাত বিএনপির আছর আছে। ইভেন জাফর ইকবাল স্যারের মতন মানুষও বলল যে বিশ্ববিদ্যালয়ে যাব না, এদের মুখ দেখলে মনে হবে রাজাকার। এই যে তাচ্ছিল্য করে আজকে যে পরিস্থিতি, এর শেষ কোথায়? কি মনে হচ্ছে আপনার? একটু অনুভূতিটা আগে বলেন, তারপর আমার কয়েকটা প্রশ্ন আছে। দেখেন, আমিও আপনার মতোই আসলে খুবই ভারাক্রান্ত অবস্থায় আছি। আমার কাছেও মনে হয়েছে যে এই যে যাদেরকে মারা হলো, যারা মারা গেল, তারা আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাই বোন, তাই না? এবং এই নির্মম ভাবে এরা তো কোনো হানাদার বাহিনী না। এবং যারা তাদেরকে মারলো, তারাও তো বিদেশ থেকে আনা কোনো ভাড়াটে শূন্য না। নাকি হুম। তারা তাদের নৈতিকতা, তাদের নীতিবোধ, তাদের মানবিকতা সবকে তারা ভাড়া দিয়ে দিয়েছে, কারো কাছে বন্ধক দিয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে। যে মারছে, তাদের তাদের কি একবার চিন্তা করা উচিত না যে এই স্টুডেন্ট গুলো, এই ছাত্ররা কেন আন্দোলন? তাদের কি কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য আন্দোলন করতেছে? কোনো রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য আন্দোলন করতেছে? তারা তাদের ভবিষ্যতের জন্য আন্দোলন। এবং যে পুলিশ গুলি করছে, যে বিডিআর গুলি করছে, যারাই গুলি করছে, যারাই সরকারি বাহিনীতে, তাদেরও সন্তানদের কিন্তু এই সমস্যাতেই পড়তে হবে। তাদেরও সন্তানদের এই একই সমস্যায় পড়তে হবে। তো হুম। হুম। আপনার সন্তানের জন্য এই ছেলে মেয়েগুলো ফাইট করছে, আর তাদের আপনি গুলি করে দিলেন? এটা হয়? এটা হওয়া উচিত? আমাদের দেশের মধ্যে এখন ডিভাইড অ্যান্ড রুল চলছে। আমাদেরকে নানা ধরনের লোক লালসা দিয়ে ভাগ করে ফেলা। আমরা সবাই বলছি, কেউ কি প্রধানমন্ত্রীকে বোঝানোর মতন একটা সাহস রাখলো না যে ঠিক হচ্ছে না, এটা করলে? প্রধানমন্ত্রীকে কিছু লোক আমি মনে করি বরং বোঝানো দূরের কথা, এই লোকগুলির লক্ষ্য হলো প্রধানমন্ত্রীকে প্রকৃত দৃশ্য থেকে বিচ্ছিন্ন করে রাখা। এবং কালকে বিশ্বাস করেন, আমি অনেক আগ্রহ নিয়ে, অনেক আশা নিয়ে কালকে আমি হুম। প্রাইম মিনিস্টারের ভাষণটা শুনতে বসছিলাম। আমার কাছে মনে হয়েছে যে এই ভাষণে আগুন নিভবে না, বরং আগুন আরো জ্বলবে। কারণটা দেখেন, প্রথমেই কথাটা হলো, আমি জানি না এই ভাষণটা কে লিখছে। আমি এত কাঁচা হাতের ড্রাফট আমার জীবনে আমি শুনি। দেখেন কতগুলি বলছে কি, একটা একটা কথা বলছে, এখানে একটা শব্দ আমি বলি আপনাকে। বলছে অহেতুক কতগুলো জীবন ঝরে গেছে। আচ্ছা, জীবনের আগে গুলো হয়? কতগুলো কি, হুম। এটা কি কতগুলো? কতগুলো জীবন হয়? কতগুলো বই হয়, কতগুলি খাতা হয়, কতগুলি গাড়ি হয়, কিন্তু কতগুলো জীবন হয়? তো এই যে ভাষাটা, আমার কাছে এটা ড্রাফটিং এত কাঁচা হাতে, যাই না কার লেখা, বলতে পারবো না। এবং এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে এই হুম। হুম। ভাষণের সবচেয়ে বড় দুর্বলতা হলো, এই ভাষণে ছাত্রদের হুম। আন্দোলনের যে মূল যে আপনার এসেন্সটা, মূল যে হুম। হুম। কারণটা, হুম। সেটাকে হুম। অস্বীকার করা। হ্যাঁ। বরঞ্চ আমি বলা হচ্ছে যে তারা কারা নাকি, তাদেরকে অরাজকতা নাকি। করছে, কারা নাশকতা করছে, সেগুলি ইয়ে করা হচ্ছে। তার আগের দিন ডিবি হারুনের যে বক্তব্য দেখলাম, এই বিএনপি তাদের কাছে সব চলে আসছে। হ্যাঁ, কারা কারা কোথায় কি করছে তাদের নামগুলো বিবি চলে আসছে, হারানের মানে কথা বলবেন না ভাই। পুরোটার মধ্যেই আপনি প্লিজ পুরোটার এরকম কথা মধ্যেই বলেন। একটা উনি ষড়যন্ত্র, উনি নাশকতা। উনি সবকিছুর সমাধান করে ফেলেছে। এই ডিবি হারুন সঙ্গে একটা কথা বলি, উনি সবকিছুর সমাধান করে ফেলায়। উনি এখন হুম। পর্যন্ত আনারের কেস দিয়ে ইন্ডিয়ায় গেল, অমুক করলো তমুক করলো, এখনো কি উনি উদ্ধার করতে পারছে ওই লাশটা আনারের হুম। কিনা, ওই যে মাংসের টুকরা আনারের কিনা?
উনি মুখস্থ সব কথা বলে ফেলেন। আমি মনে করি এই সমস্ত এরকম ক্রুশিয়াল মোমেন্টে এই সমস্ত হুম, হুম, লোককে নীরব রাখানো উচিত। ওনার এখন কথা বলা উচিত না, বুঝতে হবে হুম, হুম, উনি অবশ্যই ক্যারিসমেটিক, আমি কোনো অস্বীকার করছি না। এই সময় ওনার এই কথাগুলি বলা ঠিক না। ঠিক না এই কারণে কি, হুম, হুম, যে হুম, আপনি হুম, যেভাবে সব হারাইতেছেন, আজকে উনি বলতেছে এগুলি জামাত বিএনপি করতেছে, বলা ঠিক না এখন পর্যন্ত। আপনি জানেন জামাত বিএনপি করতেছে না কে করতেছে, হুট করে একটা কথা বলে দিলেন। এবং এইগুলি বললে হয় কি, যে ছেলে মেয়েরা জামাত বিএনপি করে না তাদেরকে কিন্তু আপনি হুম, খেপাই দিলেন, তাদেরকে কিন্তু আপনি কর্নার করে দিলেন, তোমরা জামাত বিএনপি না হয়েও জামাত বিএনপি হয়ে গেছে। তারা কি করবে? তারা তখন আরো মরিয়া হয়ে যাবে। এইভাবে উচিত না। এবং প্রাইম মিনিস্টারকে আমি দেখলাম যে ওনারা স্বীকারই করতে চান না যে এই আন্দোলনটার পেছনে একটা হ্যাঁ, যুক্তি আছে। রাইট। মানে বারবার বলার চেষ্টা করতেছে এই আন্দোলনের উপরে ভর করেছে জামাত বিএনপি, জামাত বিএনপি। মানে এবং কালকে আপনি দেখেন একটা প্রধান রাজনৈতিক দলের এইভাবে মানে ফিতা দিয়ে ক্রাইম সিন বলে এইভাবে ঘেরাও করে রাখতে পারে, এটা আপনার কথা হলো? আপনি এতগুলো মুখ দেখলেন, আপনি চট্টগ্রামে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্ত্র হাতে, আপনি এইগুলির মধ্যে কোনো নাশকতা দেখলেন না? এইগুলি যে একেবারে গান ধরে গুলি এদের করতেছে। কাউকে এদের কাউকে ধরতে পারলো না। আচ্ছা, একজন, আপনি বলেন আবু সাইদকে দুইটা গুণ, আমরা ওই কথাটা খালি বলেন, ওর হাতে কি অস্ত্র ছিল? ওর কি না, পুলিশের জন্য কোনো হুমকির কারণ ছিল? একা একটা ছেলে নিরস্ত্র ভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ সে বুক চিতে দাঁড়াইছে, হতে পারে তার মধ্যে সে দ্রোহ ছিল, তার মধ্যে সে প্রতিবাদ ছিল। এবং আমার মনে হয়েছে যে এই ধরনের ইনস্ট্রাকশনই ছিল যে যে প্রতিবাদ করবে তাকেই গুলি করবা। কারণ হুম, এই সরকারের সবচেয়ে বড় ভয় এখন প্রতিবাদ কি, তারা প্রতিবাদ চায় না, তারা একটা নত হুম, জানু জাতি চায়। হুম, দেখেন হুম, না, শিক্ষক সমিতি, শিক্ষকদের সব লিডাররা কুই কুই করে মানে কুই কুই করে চলে আইলো, আইসা নিয়ে হলে বললো না সব সমস্যার সমাধান হয়ে গেছে। আন্দোলন করে না, এগুলি এরা এরা হলো আন্দোলন করে, এরা শিক্ষক নেতা, এরা তো শিক্ষক, এই সমস্ত শিক্ষক তো জাতির কলঙ্ক, আপনি বলেন। আমাদের সময় এবং কখনো ইউজিসি বন্ধ করতে পারছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা, যে আমি তো এরশাদ আমলে একবারও শুনলাম না যে মানে ইউজিসির ইউজিসি নির্দেশে বিশ্ববিদ্যালয় ঢাকা বন্ধ বিশ্ববিদ্যালয় করে বন্ধ। এটা আমার কাছে এখন ক্লিয়ার না। ইউজিসির কি সেই ক্ষমতা আছে? আমরা এতদিন জানতাম ইউজিসি একটা মোটামুটি একটা বিকল্প প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তেমন কোনো ক্ষমতা নাই। এখন ইউজিসি বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়। তো বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের ভিসির কাজটা কি? আবার ভিসি বলে কি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আরে বেটা, এই কথা নিয়ন্ত্রণ নাই বলার আগে তুই তুই পদত্যাগ কর। এই জাতির দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য, যে এই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি, তার ভিসি বলে তার নাকি কোনো নিয়ন্ত্রণ নাই। তো তার থাকবে কেনা, তার নিয়ন্ত্রণ তো আরেক জায়গায়, কিন্তু আরেক জায়গা থেকে নিয়ন্ত্রণ করে। তো তার নিয়ন্ত্রণ থাকবে কিনা? সে তো নড়াচড়া যা করে, তারা যেমনি নাচে সে তেমনি নাচে, সে কেমনি নিয়ন্ত্রণ করবে? তো এই হলো সামগ্রিক অবস্থা। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যেটা হলো, এই যে যে প্রাণগুলি ঝরে গেল, এখন বলতেছে আলোচনা করো, আলোচনা আগে করলেন না কেন? সমস্ত নষ্টের মূল তারা, যারা আলোচনা করতে চায় নাই, অহংকার, আলোচনা করবো না। আর কি, আমি বিচার বিভাগকে আমি সমালোচনা করবো, বিচার বিভাগের সমালোচনা করলে যা হয় হবে। 1 মাস সময় নিতে হবে কারণ আপনার আলোচনাটা শোনার জন্য। অথচ দেখেন বিষয়টা তো আজকে বুঝেন না। আনিসুল হক বলতেছে যে বিচার উচ্চ আদালতকে আহ, সময় আগানোর জন্য বলা হবে এবং তদন্ত কমিটি। আজকে আইনমন্ত্রী যে ভাষণটা দিল, কালকে যদি এই ভাষণটা প্রধানমন্ত্রীর কণ্ঠ থেকে উচ্চারিত হতো, তাহলে তো অনেকখানি তাহলে মানে হয়ে যেত, বরফ গলে যেত। হ্যাঁ, সিচুয়েশন ঠান্ডা হয়ে যেত। আর প্রধান বিচারপতি যিনি আছেন, উনি কি এই গ্রহের মানুষ না, এই দেশের মানুষ না? উনি আরো তুচ্ছ তাচ্ছিল্য করেন যে মাঠে আন্দোলন করে আইন পরিবর্তে রায় পরিবর্তন করা যায় না, দিয়ে দিলে 1 মাস পর ডেট। ভাগ্য ভালো, সে 1 বছর পর দিতে পারতো। হ্যাঁ, ওনার এখতিয়ার আছে, আমি অস্বীকার করি না, কিন্তু ওনার তো বোঝা উচিত যে এরা আমাদের ছেলে মেয়ে। উনি কি এই দেশের লোক না? উনি কি বিদেশ থেকে আসছেন? উনি কি বিদেশ থেকে আসছেন? উনি যদি এই সমস্যাটা দ্রুত সমাধান করে দেন, আপনি আপনার শোনার সময় হবে 1 মাস পরে, এটা হয় না, এটা উচিত না। আজকে এই যে প্রাণগুলি মারা গেল, এই লোকগুলি মারা গেল, একটা লোকে মারা যেত না যদি উনি 2 দিন পরে উনি একটা ডেট দিতেন।
দুদিন পরে একটা ডেট দিতেন, একদিনের সমস্যার সমাধান হয়ে যেত। হ্যাঁ, ওনার শোনার জন্য এক তিনি মাস যদি সময় বলে লাগতো। দিতেন যে আইন কেন রে ভাই? মন্ত্রী যেটা বললো যে আমি 2জন মন্ত্রীকে দায়িত্ব দিলাম ছাত্রদের সঙ্গে আলোচনা করার করে যৌক্তিক একটা কোটা সংস্কারে আমরাও প্রস্তাবনাটা রেডি করি, তারপর দেখি হাইকোর্ট উচ্চ আদালত কি বলে, এইভাবেও যদি একটা বলতেন তাহলেও হ্যাঁ, আমার হয়ে মনে হয় যেত। যে জিনিসটা ঠান্ডা হয়েছে। এবং সবাই বলতো যে প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নেওয়া উচিত, কিন্তু কালকে প্রধানমন্ত্রীর প্রস্তাবটা কি আমি এটাই তো বুঝলাম না। আপনি বুঝছেন? আমি বলিনি তো, উনি ধমক দিছে। এবং উনি চট্টগ্রামে বিল্ডিং থেকে ফালাই দিচ্ছে একটা ঘটনা বলছে, এটা অবশ্যই মর্মান্তিক। আমি কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করার কোনো কারণ নেই, সে যেই হোক কেন। হলো, কিন্তু একই সঙ্গে যে আরো 5-6 জন মারা গেছে, এই আবু সাইদ যে মারাটা গেল, একটা মৃত্যু নিয়ে উনি একটা শব্দ উচ্চারণ করলেন। না, আর কি তারপরে বললেন? আপনার তারপরে মেয়েদেরকে যেভাবে পেটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, যে ঘটনা, তারপরে আপনার আরো অনেকগুলি জায়গায়, একটা জায়গার ঘটনা নাই, শুধুমাত্র চট্টগ্রামটা বলতেছে কারণ ওখানে ছাত্রলীগ আক্রান্ত, এই কারণে। একদম তাই না। আরেকটা কথা বলছে, যে ওই যে হলের থেকে যে ছাত্রলীগের লোকজনকে বের করে দিচ্ছে, হল ভাঙচুর করছে, এটা নিয়ে বলছে, এটা নিয়ে বলছে হুম, হলে হলে ভাঙচুর হচ্ছে। তো এখন আমার কথাটা হলো কি, যে ওরাই কি আপনার লোক, যারা এই যে বাচ্চাগুলি, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যে মানে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো করে পিটাইলো। আপনি বলেন, একজনের গলা মধ্যে রামদাদে কোপ দিল, ওই রক্তাক্ত মেয়েটা হেঁটে যাচ্ছে, এটা ওনার চোখে পড়ে নাই? এইগুলো ওনাকে কেউ দেখায় না? আমার তো মনে হয় ওনার যে আশপাশে যারা থাকে, তারা ইন্টেনশনালি ওনাকে এগুলো থেকে দূরে রাখছে, যাতে নাকি উনি বিভ্রান্ত হয়, এবং বিভ্রান্ত এই সমস্ত কথাবার্তা বলে, যাতে নাকি আগুন আরো বেশি চলে। কিছু লোক আছে, আমি শিওর, যে লোকগুলি প্রকৃত তথ্য থেকে আমাদের এই ডিসিশন মেকারদেরকে আড়াল করে রাখে। হুম, হুম। এই লোকগুলিকে ওরা চিহ্নিত করতে যদি থাকতে চান। খুব ভয়ঙ্কর অবস্থা। আমি আমি এই অবস্থা কখনো ভাবি নাই। এবং এটা আহ, আজকে দেখলাম যে পিটিআর বাংলা নামছে ভিশন কি বন্ধ বন্ধ হয়ে গেছে? বাংলা ভিশন কি বন্ধ করে দিছে? আমি একটু আগে দেখলাম তো। আরো শিওর? হ্যাঁ, আমি তো এই আধা ঘন্টা আগে দেখলাম। আচ্ছা, ঠিক আছে, বলুন। আমি যাই না, এখন এখন কথা বলতে পারবো না। আমি এখন আমি বিজি মাত্র হয়ে যাই। মেসেজ পেলাম যে নিউজ চলাকালে বন্ধ হয়ে গেছে, অনেক বেশি মারা গেছে, সেগুলো দেখাচ্ছিল না। এগুলো হতেই পারে। আপনার চ্যানেলও বন্ধ হতে পারে, আমার চ্যানেলও বন্ধ হতে পারে, আপনিও বন্ধ হতে পারেন, আমার গলা বন্ধ হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। যখন নাকি দেয়ালে আলটিমেটলি পিঠ থেকে যায়, হোক, তখন সব অনেক বন্ধ কিছু হোক, ঘটে। কিন্তু আপনি সংকটটা সমাধান না করে আজকে যে পরিস্থিতি হলো, আজকে তো আওয়ামী লীগ মাঠে নামলো, সাথে সাথে পাবলিক নামলো, অন্য দলগুলিও নামলো, নামার পর কন্ট্রোল করা গেল রাজধানী সহ সারা এই বাংলাদেশে। জায়গাটা থেকে আমি বলি, সরকারে যারা থাকেন তাদের এই জায়গাটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যে আসলে তারা কোথায় আছে, আসলে জনগণের মনে তাদের অবস্থান কতটুকু। ওই মানে পুরোপুরি নিরাপত্তার মধ্যে থেকে, নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থেকে জনগণের মধ্যে ওনারা কোথায় আছেন এটা বোঝা যায় না। এই যে এই শিক্ষাটা আচ্ছা, আমি মনে করি নেওয়া উচিত। মুস্কামাল, এখন এই যে এরা যেই আহ, এই বক্তব্য আপনার প্রতিক্রিয়াটা নিব, সেটা হলো যে এরা বলছে যে আহ, আলোচনার প্রস্তাব, হুম, এই প্রসঙ্গে তারা বলতেছে যে এই রক্তের উপর মানে পা দিয়ে কোনো আলোচনা হতে পারে না। আপনি দেখছেন কি? রক্ত বাড়িয়ে হ্যাঁ, সংলাপ নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইটা এই ধরনের বক্তব্য আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি। সোশ্যাল মিডিয়া না মাসুদ, এটা একদম গণমাধ্যমে আসছে, সমকালে দেখছি, তারপরে আমি আপনার এতে মানব জমিনে দেখছি, আচ্ছা, রামপুরা সেন্টারে, টিভি সেন্টারে আগুন। আচ্ছা, বলছে দেশের লাশের উপর দিয়ে আলোচনায় যাওয়া যায় না। তাহলে তো আলোচনা হলো না। তাহলে তো আলোচনার হলো না। যে আলোচনা না হয়, এখন যদি তারা আলোচনা না করে, এটা এটা হতেই পারে যে যে প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাবটা তারা যদি পরে দেয়, তাহলে তো একই এই সমস্যা হতেই পারে। এখন তাহলে কি হলো? আপনি একটা দেশ, সারা দেশে একটা যুদ্ধাবস্থা আপনি তৈরি করে দিলেন, এটা করে আপনি কি লাভ করলেন? আমি তো এটা কিছু বুঝতে পারছি না। কিন্তু
পরে আলটিমেটলি তো এই সংকটটার সমাধান করতে হবে। তো অবশ্যই সমাধান করতে হবে, আর সমাধানটা কাকে করতে বলবেন না, এই জন্য কাকে সেটাই আপনি আমি তো দায়িত্ব দিবেন? মানে সত্যি কথা বলতে কি মানে আপনি যদি খোলা মন নিয়ে না আসেন, একটা যদি বারবার চালাকি করতে থাকেন, 6 বছর আগে একটা জিনিস নিষ্পত্তি হলো, ঠিক আছে, ওইটা আমিও মনে করি যে যথাযথ না। ওইটার আলোকে আপনি সংস্কার করতে পারতেন, কিন্তু সেই আলোচনা না করলে আপনি খুশি হয়ে গেলেন, বললেন যে মানে কি বলে আমি বিরক্ত হয়ে বাতিল করছিলাম, তাহলে তো হলো না। আপনার টোটাল বাতিল করাতে সরকার যে ক্ষুব্ধ হওয়ার কথা, সেই ক্ষুব্ধ হলো না, তার বডি ল্যাঙ্গুয়েজ বলতেছে যে না এটা থাকুক। আপনি এই মনোভাবের উপর ভিত্তি করে আপনি কি আলোচনা করবেন, কি করবেন, তাই যদি চাইতেন তাহলে তো এত রক্তপাত তো হইতো না, তাই না? সেইটাই তো। এখন এখন আপনার আলোচনাটা করাটা কঠিন, হয় না বলি এখন। এখানে একটা টেকনিক্যাল সমস্যাটা কি, এই যে আপনার আন্দোলনকারী যারা আছে, এদের নেতাকে আজকে 4 দিন বা এতদিন হয়ে গেল, আপনি জানেন এদের নেতাকে কেউ জানে একটা না। নাহিদ ইসলাম আসছে, এক একজন এক এক কয়েকজনের সময় এক নাম আছে, একজন আমি বলতেছে, সবার কে তো চিনি না। বাট কোন নেতা নাই, নেতা নাই কেন বলে সমস্যাটা কোথায়? ধরেন কেউ একজন বললো আমি নেতা, আচ্ছা, একজন আছে আপনি হয়তো হাসনাত নাহিদ ইসলামের আব্দুল্লাহ, নাম উনি বলেন। ঠিক মানে ওই ধরনের নির্দিষ্ট প্রবলেমটা কোনো বলি, নেতা নেই। প্রবলেমটা হলো কি, এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, হুম এবং এই আন্দোলনে আসলেই কোনো লিডার নাই, সবাই লিডার। আজকে নাহিদ ইসলাম বললো যে আমি আলোচনা করতে যাবো গভর্নমেন্টের সঙ্গে, দেখবেন নাহিদ ইসলামই নাই, বলবে তুমি কে, তোমার চিনি না, আমরা মানবো না। হুম হুম আন্দোলন যখন এভাবে ছড়িয়ে যায়, সরকারকে হুম হুম সবসময় খেয়াল রাখবে যে একটা কথা মাথায় রেখে দেবে, এগুলো কি এরা তো ইয়াং জেনারেশন, তাই না? এদের যে মানে ক্ষোভটা, এদের যে ক্রোধটা, এই ক্রোধটা একটা জেনুইন কজের উপর দাঁড়িয়ে আছে, এবং এই জেনুইন কজটাকে আপনি ক্রমাগত অপমান করতেছেন, ক্রমাগত হ্যামারিং করতেছেন, হুম ক্রমাগত তাকে অবজ্ঞা করছেন। তারা কেন মানবে? এবং এখন হয়ে যাবে সবাই নেতা। এখন যে বলবে আমি যাবো আলোচনায়, তাকে সবাই বলবে যে তুই কে, তুই হলে হুম হুম। বিশ্বাসঘাতক, সবাই সেগুলো বলবে। দেখেন আপনি, নেতা নাই তো, এখন এই নেতৃত্ব তো আপনি তৈরি হতেও দেন নাই। আমি মনে করি মাসুদ কামাল, ঠিক আছে, এই আলোচনাটাই এখন ডিফিকাল্ট, মানে এত রক্তপাতের পরে এটা তাদেরও একটা ব্যাপার, কিন্তু সরকার যেহেতু সময় মতন জিনিসটা করলো না, আমি মনে করি সরকার নিজে থেকেই একটা করুক, করে বললো যে করুক যে কোটা সংস্কারের আমরা এইরকম প্রস্তাবনা, এটাকে কমিয়ে এনে আমরা এই পর্যায়ে আনতে চাই, এরপরে যদি কারো কোনো বক্তব্য থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সরকার নিজেই করুক, এইটা হলো কি, দরকার নেই ওরা যা আলোচনা। চায় ওই জিনিসটার অনুকূলে ওটার হ্যাঁ, মতো করে সরকার এখন একটা নির্বাহী আদেশ রাষ্ট্রপতির কাছে দিয়ে তো তাদের প্রস্তাবনা পেশ করাই আছে, করে, সে দিয়ে দিতে তারা পারে, কি চায়, তাহলে দিয়ে তার দিতে আলোকে দিয়ে দিতে সরকার পারে। করুক দ্রুত করে। আমার ধারণা যে এই আলোচনা ওই 1 মাস পরে মানে কোর্টের বাইরে যাওয়া যাবে না, এই সমস্ত কথাবার্তা না বলে, জরুরি জি পরিস্থিতি এটা সবার জন্য, এটা বিচার বিভাগের জন্য, আইন বিভাগের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এই পরিস্থিতিটা অনুধাবন করে সরকার নিজে থেকেই বরং সমাধানের একটা উদ্যোগ জি নিক, তাই না? জি, আমার মনে হয় তাহলে কি এটাই হয়, ভালো হবে। তা আমরা নাহলে অপেক্ষা করি। কালক্ষেপণ হবে এই আলোচনার কথা বলা। তারা বলবে যে না, তাহলে আগে ওইটার রক্তের বিচার করো, মানে এখন অনেক রাইট, দূর গড়াই গেছে। তো অনেক দূর গড়ায় রাইট, যাওয়াতে আমার রাইট, মনে হয় এখন সরকার নিজে থেকে একটা ঘোষণা দেওয়া উচিত, যেমন ভাবে ঠিক তারা বলছেন। পরিপত্রটা বাতিল করছিল। হ্যাঁ, ঠিক আছে মুস্তফা, তাহলে জি, আমরা বিদায় নিয়ে আপাতত। ধন্যবাদ। দর্শক হ্যাঁ, শুনছিলেন আমাদের আলোচনা, আমরা নিজে থেকেই আসলে কিছু উপস্থাপন করলাম। আসলে মূল কথা হলো যে আমরা দ্রুত বেগে এটার সমাধান চাই। এত প্রাণহানি, এত রক্ত, এটা মানে বহন আর করার নেওয়া মতন যায় শক্তি বাংলাদেশের নাই, বাংলাদেশের মানুষের নেই। এনাফ ইজ এনাফ। এবং সাম্প্রতিক কালে বা অতীত কালেও আমি দেখি নাই একযোগে পরপর এত মানুষের প্রাণ ঝরলো। তো যথেষ্ট হয়েছে। আমার মনে হয় যে অহংকার, দম্ভ, গর্বের অবসান হোক, আর বিভক্তির রাজনীতিরও কবর রচনা হোক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।